নমস্কার বন্ধুরা, শিউলির সাথে গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা শুনব তিলোত্তমা মজুমদারের ছোট গল্প আলোক আকাশের মা। গল্পটি শুরু করার আগে তোমাদের বলি, যদি গল্পটি শুনে তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যেও, কমেন্টস করে জানিও। আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা না হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। শুরু করছি তিলোত্তমা মজুমদারের লেখা ছোট গল্প আলোক আকাশের মা। বৃষ্টি ঝাপসা হয়ে আসে বারবার। আগে জল ভরে আসতো, এখন বয়স পর্দা টাঙিয়েছে চোখের দুই মণিতে, এবং কালের জীর্ণতার ধর্মে ছবিগুলিও হলদেটে ম্লান। এই ম্লানিমার সঙ্গে চক্ষু দৌর্বল্য যোগসাজশ করে তাকে পর্যদস্তু করে দিতে চায়, পারে না। পুরু কাচের চশমাটি তিনি ভালো রকম সেটে নেন চোখে। অন্তর্দৃষ্টি সদা উন্মূলিত, পরিচ্ছন্ন, তাই দিয়ে সকল বাধা জয় করা যায়। তিনি অল্প অল্প কাঁপতে থাকা আঙুলগুলি ছবির উপর বুলিয়ে দেন। কাঁচের আড়ালে তার দুই মৃত সন্তানের মুখ। বড় আলোক, টানা টানা চোখ দুটি তার, ঘন ভ্রুপল্লব, তরতরে নাক, চিবুকে একটি গোল কালো তিল। এই তিল নিয়েই তার জন্ম হয়েছিল, মৃত্যুও। তিনি ওই তিলে তর্জনী রাখেন। তিনি অন্ধ নন, বয়স চোখের জ্যোতি কমিয়ে দিয়েছে মাত্র। লণ্ঠনের পলতে নামিয়ে দেওয়া যেমন। ছোট আকাশ, তারও টানা টানা চোখ, পিতৃসূত্রে পাওয়া। তার স্বামীর চোখ দুটি হুবহু ছেলেদের চোখে, কিন্তু আকাশের ওইটুকু তার বাবার মতো। বাকিটা তেমন গোল গোল। বরাবর সে নাদা পেটা, ভোজনাসক্ত, তার অস্তিত্ব কৌতুক। ছবির প্রতিটি বিন্দু সেই কৌতুক প্রকাশের জন্য অপেক্ষমান। প্রতিবার তার মনে হয়েছে, প্রতিবার ছবিতে আঙুল ছোঁয়ালেই হেসে উঠবে আকাশ। কোনো একটা মজার কথা বলবে, ঘরময় ছড়িয়ে পড়বে রোদ্দুর। আহ, নাভি থেকে উঠে আসে দীর্ঘশ্বাস। কত কাল হলো ওরা চলে গেছে, কত যুগ। তবু মনে হয় এই তো সেদিন। আকাশ হাসছে, পৃথিবীর যাবতীয় মজাদার ঘটনার ও সাক্ষী। হাসলে টোল পড়ত ওর গালে। আলোক হাসত চোখ দিয়ে। আকাশ হয়তো বা ছিল তার মতো। সেই সময়কার তিনি, যখন তার অল্প বয়স, যখন ওরা সবাই ছিল আনন্দরূপ, আকাশ, আলোক, আভেরি। আজ জীর্ণ তিনি। প্রাণ আছে, স্ফূর্তি নেই। জীবন আছে, আনন্দ নেই। এই ছোট বাড়িটিতে ওদের জড়িয়ে জড়িয়ে কেটে গেল কতটা বছর। আনন্দরূপ ছিলেন, চলে গেছেন সেও হলো 15 বছর। আভেরি আসে, চলে যায়, খরচ দিয়ে যায়। এবারই তারই মতো জরাজীর্ণ, শোকাতুর। জানালার গরাদ দিয়ে প্রবেশ করে আলো, স্পর্শ করে না। আলোক যেবার চলে গেল, 72 সাল, স্পষ্ট মনে আছে তার। ডাক্তারির ছাত্র আলোক মরে গেল। মৃতদেহ শনাক্ত করতে আনন্দরূপ গেলেন, ফিরলেন। ওহ, সন্তান শোক কি ভয়ঙ্কর, কি দুর্বহ। মা তিনি সইতে পারছিলেন না, আছড়ে পড়েছিলেন মেঝেই। আলোক, আলোক, আমার আলোক। আকাশ জড়িয়ে বলেছিল, এভাবে কেঁদো না মা। দাদা একটা আদর্শের জন্য প্রাণ দিয়েছে,
মাগো, শক্ত হও। ওই প্রাণ যে আমি গড়েছিলাম আকাশ, আমার রক্ত দিয়ে, নারী ছেঁড়া ধন তোরা আমার। আমি আদর্শ বুঝি না রে। আমি আমার সন্তানকে ফিরে পেতে চাই, সুস্থ, সম্পূর্ণ। আলোক, আয় আলোক। ওরকম করো না মা। মাগো, আমি আছি, আভেরি আছে। আছিস তুই আকাশ, তোর দাদার মতো তুইও। আছি মা, আছি। ছিল আকাশ, পালিয়ে পালিয়ে ছিল। পুলিশ ওর খোঁজ করত প্রায়ই। ছবির ভেতর থেকে আলোক নির্মল চেয়ে থাকতো পুলিশের দিকে। তার দিকেও কি যেন কথা ছিল ওর চোখে। কি কথা? আলোক, এত কম কথা বলিস কেন তুই? যে আদর্শে বিশ্বাস ছিল তোর, আমাকে বলিসনি তো? ওরা যখন ছোট ছিল, একেবারে বালক দুজন, কতই বা পার্থক্য। 1.5 বছরের। ছোটটা বেশি দুষ্টুমি করত। আনন্দরূপের শাসন ছিল না, তাকেই দিতে হতো চড়চাপড়। আকাশকে মারলে আলোক ছুটে আসতো, পিঠ পেতে বলতো, ভাইকে মেরো না মা, আর মেরো না, ওর মারটা আমাকে দাও। আলোক বেঁচে থাকলে আকাশ, তোকে কেউ মারতে পারতো না, ও ঠিক আটকাতো। তিনি পর্যায়ক্রমে ছবি দুটিতে হাত বুলোন। এই তো কাজ সারাদিন, সামান্য রান্না, ভাতে ভাত সেদ্ধ, আর ছেলেদের ছবির সামনে ঠায় বসে থাকা। আভেরি যতদিন কাছে ছিল, আনন্দরূপ ছিলেন, তবু কিছু রাঁধতেন। এখন এই তো জগৎ। ঘরের কোণে ঝুল, কতকাল রং পড়েনি, আসভাবে ধুলো, খেয়ে আর ঝাড়ে পোছে। ঠিকই বউটা এসে যা পারে করে যায়। ছাতের রেলিং ভেঙে গেছে, বটের শিকড় চারিয়ে ফাটল ধরিয়েছে দেওয়ালে। বাড়ির সামনে পেছনে অনেকখানি বাগান। গাছের শখ ছিল তার, গিয়েছে সেসব। এখন ভর্তি আগাছায়, পাঁচিল ভেঙে গেছে। আভেরি এখানে বড় বাড়ি করতে চায়। তিনি রাজি ছিলেন না, হোক জীর্ণ। তবু তো এ বাড়ির পাঁজরে ওদের শ্বাস প্রশ্বাস। ওই বারান্দায় আনন্দরূপ বসে থাকতেন চুপ করে। চিকিৎসকের পেশায় যশমান। আলোকের মৃত্যুর পরও বুক বেঁধেছিলেন। 1.5 বছরের মাথায় আকাশের দেহ শনাক্ত করতে হলো। পরপর এসেছিল ওরা, পরপর চলে গেল। যেন কথা ছিল এই হবে। তুই যা দাদা, আমি আসছি। তুই আগে, আমি পরে। খুব খারাপ তোরা, খুব শয়তান। আমার কথা ভাবলি না তোরা? আকাশ, তুই তো থাকবি বলেছিলি। শূন্য হয়ে গিয়েছিলেন আনন্দরূপ। রোগী দেখতে দেখতে হঠাৎ উঠে পড়তেন, ঘরে এসে খুঁজতেন কি যেন। এক পলক দেখতেন ছবিগুলি। তার মাতৃহৃদয়ের পোড়া ঘরে নতুন আগুন দিত স্বামীর জন্য হাহাকার। বুক ফাটে মানুষটার। চাপা স্বভাব, প্রকাশ কম। অবশেষে দারিদ্র্য এলো, নির্বিকার দারিদ্র্য। জমানো অর্থ নেই, কি যায় আসে? তারা সুস্থতা চাননি, দীর্ঘায়ু চাননি, কি যায় আসে? তোরা আমাকেও লুকিয়ে বড় হয়ে গেলি রে, ছুঁতেও পারলাম না। বানি, ওইভাবে ছবির দিকে চেয়ে থাকো না, ওরা নেই, ওদের ছাড়া বাঁচো বানি। আনন্দরূপ বলতেন। তার দৃষ্টি থেমে যেত তবু। 2 সন্তানের ছবির দিকে চেয়ে বসে থাকা। তিনি প্রশ্ন করেছিলেন, এ কোন আদর্শ বলো তো? আমি কেন বুঝতে পারি না? পরিবারের প্রতি মায়া নেই, জীবনের প্রতি কোনো মোহ নেই।
এত অমুখ, এই টান। ওরা কথা বলে না। আমি বুঝতে চাই, জানো। সন্ধ্যা নামে, ঝাপসা হয়ে যায় ছবি, নিড়ে ফেরে পাখিরা, শেষ কথা কয়ে নেয়। দুই মৃত সন্তানের ছবি মধ্যে রেখে কথা বলেন স্বামী ও স্ত্রী। সন্ধ্যা বিরাজ করে, সেই জিজ্ঞাসা, সেই উত্তর। ভুলে যাও বানি, ওদের ছাড়া বাঁচো, ওরা নেই। তুমি পারো, পারছো। তোমার ছটফটানি আমি বুঝি না। চেষ্টা করতে হবে বানি, চেষ্টা করতে হবে। পৃথিবীতে যতবার যুদ্ধ হয়েছে, যত সৈনিকের মৃত্যু হয়েছে বানি, তারা কারো ছেলে, কারো স্বামী, বাবা। পৃথিবী তাদের জন্য এক মুহূর্ত নিশ্চল হয়ে যায়নি। ওরা তো সৈনিক ছিল না গো, ওরা তো দুধের ছেলে। কি এক আদর্শ পেয়ে বসলো, আমার বুক খালি করে চলে গেল। ওরাও সৈনিক বানি, ওরাও সৈনিক। ওরা একটা আদর্শ নিয়ে যুদ্ধে নেমেছিল। বেতনভোগী পেশাদার সৈনিক নয়, এক বিরাট স্বপ্নের জন্য ওরা স্বার্থ তুচ্ছ করেছিল বানি। ওরা শহীদ হয়ে গেছে। আমি ওদের জন্ম দিয়েছি, আমি কেন ওদের বুঝলাম না? যদি বুঝতাম, ওদের গায়ে মাথায় হাত বুলিয়ে বলতাম, বাবা যাস না, ওই সর্বনাশে যাস না। ওরা নিশ্চয়ই শুনতো আমার কথা। বলো, আমি বোঝাতাম ওদের। মরে গেলে তো আর কিছুই করা যাবে না, অন্যভাবেও তো মানুষের কল্যাণ করা যায়। এই যে ওরা চলে গেল, কার কি উপকার হলো? মাঝখান থেকে আমার বুকটা খালি হয়ে গেল। পৃথিবীর সমস্ত যুদ্ধেরই ফলাফল সুদূর প্রসারী বানি। কবে থামবে? সব যুদ্ধ কবে থেমে যাবে বলো? কোনো দিন থামবে না। অধিকারের লড়াই কখনো থামবে না। প্রথম প্রথম প্রশ্ন ছিল, থেমে গেল। নীরবে চেয়ে থাকা ছবির দিকে মনে মনে কথা হতো। ওদের ছোটবেলার কথা, মান অভিমানের কথা, কত মজা ও আনন্দ। একদিন ফুরিয়ে গেল সব। শুধু চেয়ে থাকাই সম্বন্ধ হয়ে গেল একরকম। ওদের বই খাতা, ওদের জামা কাপড় ছুঁয়ে ছুঁয়ে দেখার ইচ্ছেও চলে গেল। শেষাবধি জীবনের দুটি মাত্র উপকরণ, ছবি আর ছবি, আলোক আর আকাশ। এমনকি বাড়িও মনে ছিল না। এ বাড়িতে ওদের কত স্মৃতি ভুলে গিয়েছিলেন। মনে পড়ল আবার যখন আভেরি বলল এই বাড়ি ভেঙে ও বড় বাড়ি করতে চায়, ভাগে ভাগে বিক্রি হবে। আভেরি টাকা চায়, তিনি রাজি হননি। এই বাড়ি ছাড়া বাঁচা যায় ভাবতেই পারছিলেন না। আভেরি বলল, কি দিয়েছ তোমরা আমাকে মা? চিরকাল ছেলে ছেলে করে গেলে। হ্যাঁ, দাদাদের মৃত্যু মর্মান্তিক, কিন্তু আমি তো বেঁচে ছিলাম মা। আমাকে তোমরা কি দিয়েছ? তিনি শিউরে উঠেছিলেন। মেয়ে এসব কি বলে, কি বলে? ঠিকই বলি মা, সারাক্ষণ তোমাদের শোক। দম বন্ধ হয়ে আসতো আমার। কখনো হাসি পেলে হাসতে অবধি পারতাম না, এই ভেবে যেন হাসিটা অপরাধ। আমারও তো ঠিকমতো বেঁচে থাকার অধিকার ছিল মা। বাবা ভেবেছে সে কথা? তুমি ভেবেছ? ঠিক, ঠিকই তো। এভাবে ভাবা হয়নি। আভেরির খুশির কথা ভাবা হয়নি, সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভাবা হয়নি। তিনি নীরবে অপরাধ স্বীকার করে নেন। আভেরি বলে চলে, তাছাড়া তোমারও তো একটা খরচ আছে মা। আর কতদিন টানবো আমি বলতে পারো? আমারও তো সংসার আছে। তোমার নাতনির বিয়ের বয়স হলো।
তিনি দেয়াল ধরে ধরে হাঁটেন, দরজা ধরে গাল চাপেন কাঠের পাল্লায়, শব্দ করে খুলে যায় আলমারির কবাট, জীর্ণ পোশাক, ব্যবহৃত জিনিস, মলিন খাতা, বই। মায়া হয়, বড় মায়া হয়। ওদের জিনিস সব, ওদের বাবার জিনিস। আভেরি বলে, মা, মাঝে মধ্যে মনে হয় আমিও মরে গেলেই ভালো হতাম। ছি, এসব কি বলিস তুই আভু? তুই আছিস বলে তো আমরা তবু। না মা, আমি আছি এটাই তোমাদের সবচেয়ে বড় অসুবিধে। মরে গেলে আমার ছবিটাকে অন্তত দাদাদের সমান গুরুত্ব দিতে। বাড়ি তো তোরই হবে আবু। আমি আর কতদিন? এখন এই বয়সে ঠাই নাড়া হয়ে আর কোথায় যাব বল? আমাদের টাকার দরকার মা, সেটা তো তোমার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করে থাকবে না। আর এতদিন যখন আমরাই তোমাকে দেখলাম, তুমি আমাদের কাছেই থাকবে। অতএব এই 70 বয়সে এক নতুন পর্ব এলো। কোনটা রাখবেন, কোনটা ফেলে যাবেন? কিছুই ফেলতে ইচ্ছে করে না। সবেতেই টুকিটাকি স্মৃতি, সুখ দুঃখের অনুষঙ্গ, যা ভুলেছিলেন এতকাল। বাছাবাছির পালা আসতে নতুন করে সব মনে পড়ে যায়। আলোকের বায়োলজি বক্সের কবজায় মরচে পড়ে গেছে। আকাশের জ্যামিতি বক্সের টিনও মরচে পড়ে জিরজিরে। আনন্দরূপের স্টেথো, কি ফেলবেন তিনি? কোনটা ফেলবেন? চোখে জল আসে। আবার ছেলেদের ছবির সামনে এসে দাঁড়ান, ভিড় করেন। কি করি বলতো আলোক? ছাড়তে ইচ্ছে করে না রে, তোদের জিনিস সব। এটা ওটা করতে করতে বিছানার উপর স্তূপাকার। কিছুই গোছানো হলো না শেষ পর্যন্ত। আভেরি এলো। কই মা, জিনিসপত্র গোছালে? এই গোছাই। এখনো হয়নি? কাল পুরনো খাট আলমারি কেনার জন্য লোক আসবে মা। বাসনপত্র আমি কিছু নেব, কিছু তোমার ঠিকে বউকে দিয়ে দাও। চলো, আমি গুছিয়ে নিচ্ছি তোমার জিনিস। দিবি? চল, তোর বাবার বিছানায় সব রাখা আছে। হ্যাঁ রে, আমি যে থাকবো তোর বাড়িতে, তপনের মত আছে তো? ওর মত না নিয়ে আমি কিছু করি না মা। কথা বলতে বলতে আভেরি বাবার ঘরে এলো। বাবার ঘর বলে আলাদা কিছু ছিল না। বাণী এবং আনন্দরূপ দুজনেই এ ঘরে থাকতেন। সব দেখে আভেরি থমকালো একটু, তারপর ঠান্ডা গলায় বলল, কি কি নেবে বলো মা, গোছাই। হাতে সময় নেই বেশি। তার আঙুলগুলো কাঁপে, স্বর কাঁপে, দু চোখে জল উপচে আসে। বলেন, কি ছেড়ে কি নি আভু? আমার যে সব সঙ্গে নিতে ইচ্ছে করে। তোমার কি মাথা খারাপ মা? ওই 2.5খানা ঘর আমাদের, রাখবো কোথায় এত? ওদের জিনিস যে সব। আর মায়া করে কি করবে মা? মানুষগুলোই নেই। তাদের পুরনো ছেঁড়া ফাটা জিনিস নিয়ে তুমি কি করবে? দেখি সরো তো। আভেরি গোছায়, এটা টানে ওটা ফেলে। তিনি চমকে চমকে ওঠেন, মুখ বুজে থাকেন তবু। ঠিকই তো, মায়া করে কি হবে? ও নিক, যা ভালো বোঝে নিক। ছবি দুটো থাকবে, ছেলেদের ছবি, সঙ্গে আনন্দরূপেরটাও। অনেক বাতিল করেও ভরে গেল 2টি ব্যাগ। আভেরি মার দিকে তাকালো। তিনি নিঃশব্দে চোখের জল মুছলেন। একটা কালো ভারী জ্যাকেট আভেরির হাতে, কালোর ওপর ধুলো ও ছত্রাকের ছোপ। ও কিছু আনমনে জ্যাকেটের গন্ধ শুকলো। আকাশের জ্যাকেট, তিনি বললেন। মনে আছে মা? আভেরি বলল। ওর চোখ জলে ভরে এলো। মনে থাকবে না? আমি যে কিছুই ভুলতে পারি না আভু, বিশ্বাস কর। ওরা যখন ছোট ছিল, ওদের গায়ে দুধের গন্ধ লেগে থাকতো, সে অবধি আমার মনে আছে। মা? হ্যাঁ আভু।
এখনো প্রত্যেক ভাইফোঁটায় কষ্ট হয় আমার। মা, একটা দাদা তো থাকতে পারতো, অন্তত একজন। ছড়ানো ছেটানো বাতিল অতীতের ওপর দাঁড়িয়ে মা আর মেয়ে বহুকাল পরে জড়িয়ে নেয় পরস্পরকে। তার ঘর ওই আড়াইখানার মধ্যে আধখানা, আসলে জায়গা এক ফালি। নাতনি সোমার পড়ার টেবিল, পাশে এক চিলতে বিছানা তার জন্য। পূর্ণাঙ্গ ঘরের একটি মেয়ে জামাইয়ের, একটি নাতি সাত্তকীর। সোমার শোবার ব্যবস্থাও ও ঘরে। তিনি দেওয়ালগুলি আঁতি পাতি করে খুঁজছিলেন। কোথাও একটা পেরেক নেই, একখানা দেয়াল ঘড়ি ঝুলছে ওপরে। তিনি বললেন, আভু, আভু, বলো, দেয়ালে কটা পেরেক ঠুকে দিবি মা? কিসের জন্য? এই ছবিগুলো, তোর বাবার, আলোক, আকাশ। আভেরি নিজের ঘরে গেল। কিছু পরে তপন এলো একটি পেরেক ও হাতুড়ি নিয়ে, তার বিছানার লাগোয়া দেয়ালে ঠুকে দিল। আভেরি আনন্দের রূপে ছবিটা টাঙিয়ে দিল ওখানে। তিনি দেখলেন, বেশ বড় সুন্দর ছবি। আলোক ও আকাশের ছবিগুলিও বড়। তিনি অতি স্পষ্টতায় ধরে রাখতে চেয়েছিলেন ওদের মুখ। তপন চলে গেল। তিনি আভেরের দিকে চেয়ে বললেন, আর দুটো আভু, ওদের দুটো। চশমার আড়ালে ক্লান্ত বলিরেখাময় দুটি ম্লান চোখ, কি এক মুখাপেক্ষী প্রত্যাশায় অপলক। আভেরি সেই চোখের দিকে তাকাতে পারল না। মুখ ফিরিয়ে বলল, মা, তপন দেওয়ালে পেরেক ঠোকা পছন্দ করে না, দেওয়াল কমজোরি হয়ে যায়। তবু তোমার কথা ভেবে দিয়েছে তো একটা, ওদেরটা না হয় নাই টাঙালে। তিনি আঁতকে ওঠেন, ওদের দেখতে পাবো না আভু। আভেরি নিরুত্তর, চলে গেল নিজের ঘরে। তিনি নিজের বিছানায় ছবি দুটি রাখলেন, হাত বোলালেন। আলোক সোজা তাকিয়ে আছে তার মুখের দিকে। আকাশ যেন এক্ষুনি উঠে আসবে, গলা জড়িয়ে বলবে, মা, একটু হাসো না, তোমার গোমরা মুখ ভাল লাগে না আমার। জল পড়ল কাঁচের ওপর। তিনি আঁচলে মুছলেন। কোথায় রাখি তোদের, কিভাবে রাখি? মা হয়ে তোদের আগলে রাখতে পারলাম না রে। শেষ পর্যন্ত ছবি দুটি বিছানার ধারে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড় করিয়ে দিলেন। দেওয়ালের ওপরে আনন্দরূপ, পাশে ছেলেরা। তবু মেয়ের বাড়িতে ভালো ঘুম এলো না। ওই বাড়ির জন্য বুকের ভেতরে পুড়তে লাগলো। পাশ ফিরে ছেলেদের ছবি স্পর্শ করলেন। বালিশ ভিজে উঠল। 3 রাত্রি গেল এভাবেই। আজ বাড়িতে সবাই আছে। আভেরি, তপন, সোমা, সাত্তকী। আজ ধর্মঘট। গতকাল এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে গেছে সাধারণ মানুষের সঙ্গে পুলিশ বাহিনীর। কারখানা গড়ে তুলবে বলে সরকার কৃষিজমি অধিগ্রহণ করতে চায়। কৃষকরা রাজি নয় জমি দিতে। রাষ্ট্রীয় শক্তি অতএব সবলে ভূমি কেড়ে নিতে গিয়েছিল। কৃষকেরা সপরিবারে গড়ে তুলেছিল প্রতিরোধ, নিরস্ত্র মানুষের প্রতিরোধ। জমির প্রতি বৈধ অধিকার রক্ষার অকুণ্ঠ লড়াই। পুলিশ নির্বিচারে গুলি চালায় তাদের উপর। প্রশিক্ষিত বিবেকহীন পেশাদার গুন্ডার মতো মারে, নারী ধর্ষণ করে এবং শিশুদের হত্যা করে অবলীলায়। নৃশংস জঘন্য এই ঘটনার প্রতিবাদে আজ ধর্মঘট। টেলিভিশনের সামনে থেকে ওঠা যাচ্ছে না। গুলিবিদ্ধ শরীর দেখলে হাড় হিম হয়ে আসে। যে শক্তি নিরস্ত্রকে বিবেকহীন হত্যা করে তাকে বিশ্বাস করা যায় না। তবু তাকে ফাঁকে উঠে আভেরি আজ চিকেন বিরিয়ানি ও মাছের কালিয়া করেছে। ফ্রিজে এই ছিল। সকলের ঘরে থাকার এমন মৌকা সহজে মেলে না। সাত্তকীর বিপণনের কাজ, ছুটির দিন বলে কিছু নেই। দুপুরের খাওয়া হলে আভেরি এলো মার কাছে। টেলিভিশন চলছে। কথা আছে তোমার সঙ্গে। বল। ওদের ছবিগুলো ওভাবে রেখো না মা, সোমার অসুবিধে হচ্ছে। তাছাড়া তপনেরও ভালো লাগছে না।
সোমার অসুবিধে? কি অসুবিধে আবু? মা, তুমি বোঝো না কেন? দুটো অপঘাতে মরা মানুষ। সোমা রাত জেগে পড়াশুনো করে, ওর অস্বস্তি হয়। অপঘাত? কি বলিস তুই? ওরা তো শহীদ হয়েছিল, কত বড় আদর্শের জন্য প্রাণ দিয়েছিল। ওরা এসব বোঝে না মা, ওরা একালের, অন্যরকম। একালের? বোঝে না ঠিকই, তবে অপঘাত বোঝে। কিন্তু কোথায় রাখবো ওদের বল? সে আমি জানি না। ব্যাগে ঢুকিয়ে রাখো, কাগজে মুড়ে খাটের তলায় রাখো। আর শুধু সোমা কেন, তপনেরও পছন্দ নয় ওই ছবি রাখা। আর তোর আবু, তুই কি চাস? ওরা তো তোর দাদা। মা, তপন মত না দিলে আমি কি করতে পারি বলো? কেন পারিস না আবু? তুই তো চাকরি করিস, এ সংসারে তোর অধিকার কম নয় তো। মা, যা বোঝো না তা নিয়ে কথা বলতে এসো না। তোর ইচ্ছে মতো, তোর মায়ের ইচ্ছে মতো দুটো ছবি তুই রাখতে পারবি না এই বাড়িতে? আবু, নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারিস না তুই ওদের মতো? চুপ করো মা, আমার সংসারে আগুন জ্বালতে চাও তুমি? রাজনীতি এক জিনিস আর সংসার আর এক। তুমি আর কি বুঝবে? আমার হয়েছে যত জ্বালা। তুই তাহলে বল আবু, ওদের নিয়ে আমি কি করব? যা খুশি করো, গঙ্গায় ভাসিয়ে দাও, আগুনে পুড়িয়ে দাও, কিন্তু ওদের ছাড়ো মা, আমার সংসারটাকে সুস্থ রাখতে দাও। তিনি ছেলেদের মুখোমুখি বসেন। তাই হোক, নিজের হাতে পোড়াতে তো পারবো না রে। তোদের গঙ্গায় ভাসিয়ে দিই, রাখতে পারলাম না তোদের আলো আকাশ, তোদের রাখতে পারলাম না। দৌড় দিলেন, তালা চাবি মারলেন যথাযথ। আঁচলে সামান্য কিছু টাকা, দুই কোলে দুটি ছবি। বৃদ্ধা বেরোলেন, আটপৌরে আধময়লা শাড়ি পরনে, চোখে চশমা, চুল এলোমেলো, দৃষ্টি ঝাপসা হয়ে আসছে জলে। শুনেছি গঙ্গায় সকলের গতি হয়। আমাকে ভুলে যাস, আমাকে আর ডাকিস না মা বলে। একখানা রিক্সা ডাকলেন। বাবা, আমাকে একটু গঙ্গার ঘাটে নিয়ে যাবে? 10 টাকা লাগবে মা। 10 টাকা? বেশি দূর তো নয়। ওই ভাড়া মা, বেশি নিব না আপনার কাছে। রিক্সা ছোটে, তিনি দুই ছেলে কোলে করে বসে থাকেন। কখন ঘাট এসে যায়, তিনি জলের কিনারে দাঁড়ান। ওরা আদর্শের জন্য প্রাণ দিয়েছিল, ওরা শহীদ, তিনি শহীদের মা। তার বুক থেকে রক্ত চুইয়ে পড়ে। ওরা বঞ্চিত মানুষকে প্রাপ্য অধিকার দেওয়ার জন্য যুদ্ধ করেছিল। ওরা বেতনভোগী সৈন্য ছিল না, ওরা জন্মযোদ্ধা। কবে এই যুদ্ধ থামবে? কবে মায়ের বুক খালি করে সন্তানেরা আর চলে যাবে না? কবে? কোনো দিন থামবে না বাণী, কোনো দিন থামবে না। অধিকারের লড়াই চিরকাল চলতে থাকবে। একটি নির্ঘোষ ভেসে এলো, হাজার কণ্ঠে সম্মিলিত প্রতিবাদ, সহস্র মানুষের অন্তর্নিঃসৃত ধ্বনি। চলবে না, চলবে না, রাষ্ট্রীয় শক্তির এই অন্যায়, অবৈধ, নির্মম, নির্বিচার হত্যালীলা মানছি না, মানব না। এদের উপরেও গুলি চলবে, ওরা বুক পেতে দেবে। নিরস্ত্র মানুষের অধিকারের যুদ্ধ, প্রতিবাদের রকম। তিনি ফিরলেন, এগোলেন পায়ে পায়ে। মিছিল চলেছে তো চলেছেই, মানুষের গায়ে গা লাগিয়ে চলেছেন তিনি। গঙ্গা ভেসে যায় যাক, মানুষের সংগ্রাম গঙ্গা জলের চেয়েও কি পবিত্র নয়? তিনি চললেন, এক কোলে আলোক, অন্য কোলে আকাশ। চল, তোরা যুদ্ধে যাবি না? দুজনে দুই কোল থেকে হাত বাড়িয়ে মায়ের গলা জড়িয়ে ধরে, চুমোয় গাল ভরিয়ে দেয়। তিনি অস্ফুটে বলেন, আহ, এবার কোল থেকে নেমে আমার হাত ধর বাবা।
তোরা যে বড় হয়ে গেছিস, আর কি, আমি কোলে রাখতে পারি। নমস্কার।